দেখেছি যিনি এখন গদিতে বসেছেন তার নাম করতে আমার ভালো লাগে না, তাকে আমরা অনেকদিন ধরে চিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি শুভেন্দু চ্যালেঞ্জে হেরে গেছেন। দুবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। নন্দীগ্রামে 2021 সালে হারিয়েছেন, 2026 সালে তার নিজের গড়ে এসে ভবানীপুরে হারিয়ে দিয়ে গেছেন। কোন মানে মুখ মুখ দেখানোর অবস্থান নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুবার শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে এই কথাগুলো বলেন? এবং আপনি যদি মিনিমাম শিষ্টাচার মানতেন তাহলে জনগণের রায় মেনে আপনি পদত্যাগ করতেন। আপনি তা না করে এক প্রস্ত নাটক করেছেন। আর আজকে আপনি বলছেন আমার নাম নিতে কিন্তু বোধ করে। আপনি শুভেন্দু অধিকারী, সেদিন মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আপনি আপনার বংশের বাতি রাখার জন্য, অর্থাৎ আপনি বংশতন্ত্র তৃণমূলের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য দিল্লির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসলেন। আপনি প্যারাশুট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার রাজনীতিতে নামালেন। নামিয়ে প্রথম লাথিটা কাকে মেরেছিলেন? শুভেন্দু অধিকারীকে মেরেছিলেন। সেদিন ভেবেছিলেন যে আমার নামে ভোট হয়, আমি আমার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তরাধিকারী করে রাখলাম আর শুভেন্দুকে দূরে সরিয়ে দিলাম। এই যে খেলাটা আপনি খেলেছিলেন, আপনার নিজের খেলায় কিন্তু আপনি আজকে নিজে পরাজিত হয়েছেন। সেদিনে শুভেন্দু মানে মেদিনীপুরের ছেলে, শুভেন্দু অধিকারী সতীশ সামন্তর ভাবাদর্শের মানুষ, অজয় মুখার্জিদের ভাবাদর্শের মানুষ। মেদিনীপুরের মানুষ কোনোদিন হারে না, মেদিনীপুরের মানুষ কোনোদিন পরাজয় স্বীকার করে না। সেদিন শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে অপমান করেছিলেন তার মধুর প্রতিশোধ শুভেন্দু অধিকারী কিন্তু আপনার বিরুদ্ধে নিল। আপনাকে দুবার পরাজিত করলো, আপনাকে ক্ষমতাচ্যুত করলো, আপনাকে কার্যত পথে বসিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আপনি আজকে শুভেন্দু অধিকারীর নাম নিলেন কি না নিলেন কিচ্ছু যায় আসে না। সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছে, সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর জয়গান করছে, সাধারণভাবে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা শুভেন্দু এখন আকাশচুম্বী। আপনি অফিসিয়ালি নাম নেওয়ার কোনো সুযোগ নেই না। আপনি এমএলএ নির্বাচিত হয়েছেন, আপনি পরাজিতর আবার নাম নেওয়ার কি আছে? আপনি পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ারই সুযোগ নেই। আপনি আমজনতার মতন একজন, আমার মতন আপনি আমজনতা। ফলে আপনার কোনো এখতিয়ারই নেই শুভেন্দু অধিকারীর পাশে বসার, শুভেন্দু অধিকারীর সাথে বসার, তার নাম নেওয়ার। ফলে আপনি বিধানসভায় পরাজিত, আপনি লোকসভার কোনো সদস্য নন, ফলে আপনি সরকারের কোনো পার্টি নন। ফলে আপনি শুভেন্দু অধিকারীর সম্পর্কে আপনি গাত্রতা হতে পারে। আপনার জ্বালা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জ্বালা হচ্ছে, সেই জন্য আপনি বলছেন আমার নাম নিতে কেমন করে। আপনি নাম নেওয়ার মতন শিষ্টাচারী যেমন নন, একজন মুখ্যমন্ত্রী নাম না নেওয়ার মধ্য দিয়ে একটা মানে শিষ্টাচারহীনতার প্রকাশ পায়, একটা অনুশাসনের অভাবের প্রকাশ পায়। উদ্ধত আপনার আচরণ এখনো আছে, পরাজিত হওয়ার পর সেটা প্রকাশ পায়। আর অন্যদিকে আপনি যে আজকে পথে ভিখারি হয়েছেন সেইটা কিন্তু আরো বেশি প্রকট হয়ে ওঠে। ফলে আপনি শুভেন্দু অধিকারীর নাম নেওয়ার কে মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারীর তো নাম এখন আম জনতা নিচ্ছে। আর আপনি চকলেট দিচ্ছেন, চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাকে দিতে পারবেন। বাচ্চারা চকলেট খায়, হ্যাঁ অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। দেখো ওনার গাত্র হচ্ছে, উনি পরাজিত, বাড়িতে কেউ খোঁজ নিতে যায় না। অত্যন্ত সাকরেত যেগুলো ছিল, তোষামতকারী কবি সাহিত্যিক ছিল শুনলাম, সেগুলোও তার বাড়িতে যায় না। রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য দিন সবাইকে ডেকেছিলেন, সেদিনও তার সাকরেতরা, তার তোষামতকারী কবি সাহিত্যিক অনেকেই যাননি। ফলে তিনি এখন নিঃস্ব। আর অন্যদিকে পশ্চিমবাংলার জয়ের পরে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সম্পর্কের সুদৃঢ় করতে ইউরোপ ভ্রমণ করছেন, পৃথিবী ভ্রমণ করছেন। একদিকে উনি যখন কালীঘাটের বাড়িতে বসে আছেন পরাজিত, আর অন্যদিকে জয়ী হয়ে নরেন্দ্র মোদী সারা পৃথিবীর প্রশংসা কুড়িয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত বাংলার এই জয়কে, নরেন্দ্র মোদীর এই জয়কে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আন্তর্জাতিক স্তরে নরেন্দ্র মোদীর নেতৃত্বকে সম্মান জানাচ্ছে। ইতালির যে প্রধানমন্ত্রী, তিনি যেভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন, সেই কনটেক্সটে তার মানে নামকে মাথায় রেখে এই ভারতবর্ষে একটি যে চকলেট উৎপাদন হয়, মেলোডি চকলেট, সেই বাক্স উনি দিয়েছেন। এটা সব ডিপ্লোমেসি আমরা বলি। অর্থাৎ নরেন্দ্র মোদী ৭৬ বছর বয়সে আপনি যেটা ইঙ্গিত করছেন সেটা অন্যায় ইঙ্গিত করছেন, অশুভ ইঙ্গিত করছেন। আপনার ঘরের মধ্যে যে ঘটনা ঘটে সেটা আপনি স্বপ্নে যদি অন্যের দিকে তাকিয়ে বলতে থাকেন, আপনি যদি অন্য দিকে ইঙ্গিত করেন, আপনার ঘরের ঘটনা আপনি যদি বাইরের জগতে কাউকে যুক্ত করে মানে আপনি দিবা স্বপ্ন দেখেন, তাহলে কিছু করার নেই। কিন্তু আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক চর্চা করি, আমরা জানি এই যে এই ধরনের কোন একটা গিফট দেওয়া, বিদেশি অতিথিরা যখন ভারতবর্ষে আসে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও গিফট দেয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন মেলোডির সাথে দেখা করতে গেছেন, তিনি ভারতবর্ষের অন্যতম একটা উৎপাদিত প্রোডাক্ট মেলোডি চকলেট সেটা নিয়ে গেছেন। এটা সিম্বলিক, সেটা নিয়ে চর্চা হোক, সেটা নিয়ে মানে এই সফট ডিপ্লোমেসি যেগুলো আমরা বলি, ট্যাক্টু ডিপ্লোমেসি বলি, তার মধ্য দিয়ে একটা আলাদা সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক তৈরি করবার চেষ্টা করেছেন, যেটা ভারতবর্ষের সাথে ইতালি সম্পর্ক গড়ে তোলার পক্ষে গুরুত্বপূর্ণ। ফলে আপনি সেই আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতি বুঝবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কালীঘাটের রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন, সেটাও আপনার চলে গেছে। ফলে আন্তর্জাতিক রাজনীতি আর মমতা বন্দ্যোপাধ্যায় দুটো একসাথে যায় না। যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম, আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত। এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে দিয়েছিল, সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতার স্ট্যাচু করে বেড়ায়। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। তো আমরা তো এটা করি, আমরা তো লেনিনের মূর্তিতে হাত দিই, আমরা তো স্ট্যালিনের মূর্তিতে হাত দিই। বেশ করেছে। ওই ধরনের আবল তাবল মানে শিল্পের নিদর্শন, আমাদের টাকা নিয়ে নয় ছয় করা, আমাদের টাকা নিয়ে আপনার মানে বসংবাদ শিল্পীদের টাকা ছড়িয়েছেন আপনি, আর ছড়িয়ে আমাদের মাথামুন্ডু তৈরি করেছেন। ওই মাথামুন্ডুগুলোকে শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব, ওই মাথামুন্ডুগুলো যেন আমাদের দেখতে না হয়। ওই যে বিশ্ব বাংলা গেটের সামনে মুন্ডুহীন আর অর্ধেক দেহের মধ্যে একটা বল আছে, ওই ছবিটা তো দেখলেই মানে বমি আসতো, ওই ছবিটা দেখলেই ঘৃণা আসতো, ওই ছবিটা দেখলেই মনে হতো যে আমরা সভ্য জগতে আছি না শাহজাহানের জগতে আছি। শাহজাহানরা যে কাজ করে, মানুষকে মারা, মানুষকে ধ্বংস করা, সেই রকম একটা আপনি শিল্পের নিদর্শন রেখেছিলেন। অর্ধেক কাটা বডির মধ্যে একটা ফুটবল ভেঙেছে, বেশ করেছে। আরো যে সমস্ত বিশ্ব বাংলার লোগোগুলো আছে, আমি অনুরোধ করব সরকারকে প্রত্যেকটা ভাঙতে, কারণ ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে ওগুলো মহোৎসব করা হয়েছিল, ওগুলো দৃষ্টিকটু, ওগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কুশাসনের প্রতীক, ওগুলো হিংসার প্রতীক, ওগুলো অন্যায়ের প্রতীক। ফলে ওই ধরনের বিশ্ব বাংলার লোগো, বিশ্ব বাংলা সংক্রান্ত যে কোনো ধরনের আর্কিটেক্ট নাম করে উনি যেগুলো তৈরি করেছিলেন, সেগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে ভেঙে দিতে হবে। ওগুলো থাকলেই বাঙালির যে একটা অপসংস্কৃতি সেটা থেকে যাবে। আর একই সাথে আমি বলবো, যে সমস্ত কবিতা বইগুলো ছিল এপাং ওপাং ঝাপাং, এই এপাং ওপাং ঝাপাং গুলোকেও পুড়িয়ে দিতে হবে, একদম পরিষ্কার পুড়িয়ে দিতে হবে। ওই যে বলা হয়েছে না যে লাইব্রেরির মধ্যে ঢোকাতে হবে, তার জন্য আদেশও বের করে দিয়েছিল। ফলে এই এপাং ওপাং ঝাপাং বইয়ের যারা প্রকাশক, তাদেরকে পরিষ্কার বলে দিতে হবে যে এপাং ওপাং ঝাপাং করে অল্প বয়সী ছেলে মেয়েদের মাথাটাকে শেষ করে দেওয়া হয়েছে, আর জানি শেষ না করা হয়, আর যাতে এই অপসংস্কৃতি মানুষের পড়তে না হয়, তার জন্য এই বইগুলোকে হয় মাটির তলে রেখে দাও বা পুড়িয়ে দাও। যার জন্য 2011-তে পরিবর্তন হওয়ার পরে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেছিলাম, নজরুল সঙ্গীত বাজাতে বলেছিলাম। প্রথমত 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেছেন মানে রবীন্দ্রসঙ্গীত, আর অন্যদিকে তার কর্মী সমর্থকরা একের পর এক সিপিএম এর নেতাদেরকে মারধর করা, বাড়ি ভাঙচুর করা, টাকা তোলা। তুমি জানো কিনা মাত্র 14 দিনে 28 জন সিপিএম এর নেতা কর্মীর মৃত্যু ঘটেছিল।
বড় বড় সব নেতা কর্মীরও মৃত্যু ঘটেছিল। বর্তমানে একের পর এক নেত্রী প্রদীপ তার মতন একজন বড় নেতারও মানে পিটিয়ে মেরে দিয়েছিল এই জল্লাদ বাহিনী তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। আপনি 11 সালের পরিবর্তনের পরে যে হিংসা কায়েম করেছিলেন, ভয়ঙ্কর হিংসা কায়েম করেছিলেন, মাত্র 15 দিনের মধ্যে 28 জন সিপিএম এর কর্মী সমর্থকের মৃত্যু ঘটেছিল। হাজার হাজার সিপিএম এর কর্মী সমর্থক বাড়ি ছাড়া ছিল। হাজার হাজার কর্মী সমর্থকদেরকে টাকা দিয়ে বাড়িতে ফিরে আসতে হয়েছিল। হাজার হাজার কর্মী সমর্থকদেরকে আপনার তৃণমূলের পতাকা ধরিয়েছিলেন। আপনার যে অত্যাচার 2021 সালে করেছিলেন আপনি ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আজকে পোস্ট ইলেকশন ভায়োলেন্সের কথা বলছেন। আমি তো শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের ধন্যবাদ দিব যে ডে 1 থেকে তারা পরিষ্কার করে বলেছেন যে বিজেপি ঝান্ডা ধরে কাউকে মারধর করা বা তৃণমূলের পার্টি অফিস দখল করা চলবে না। যদি কেউ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবং একাধিক বিজেপি কিছু উৎসাহী কর্মী যারা এই কাজ করেছিলেন তাদের গ্রেপ্তার হতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি 2021 সালের নির্বাচনের পরে মাত্র 5 দিনে 54 জন বিজেপির কর্মীর মৃত্যু ঘটেছিল। প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। প্রায় 50-এর উপরে মহিলাদের ধর্ষণ হয়েছিল। বাড়িঘর তছনছ করে দিয়েছিলেন। বুলডোজার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি চিন্তা করে দেখুন, ভাঙড়ে বুলডোজার চালিয়েছিল শওকত মোল্লারা, বাড়িঘর বিরোধীদের ভেঙে দিয়েছিল। বীরভূমে থুতু ফেলে থুতু চাটিয়েছিল। এবারও আপনি বলেছিলেন যে এমন পরিস্থিতি তৈরি হবে যে 2026-এর নির্বাচনের পরে আমরা ক্ষমতায় যখন আসবো তখন বুকে লিখে জানাতে হবে আমরা বিজেপি করি না। এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন, বিজেপি করি না। হিংসাটা কোন জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন? আর আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আরামবাগের সভা থেকে যে মানে 4 তারিখের পরে আমরা ডিজে বাজাবো। এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অত নরম নই, আমি বুঝে নিব। আর ফলটাতে দাঁড়িয়ে উনি কি বলেছিলেন মনে আছে? যে জাহাঙ্গীর বলছে, অভিষেক বলছে যে জাহাঙ্গীর খান আমাকে বলেছে দাদা চুল্লি নেই, এখানে একটা চুল্লি করে দাও। আমি বললাম 4 তারিখের আমাদের জয় দেখে অনেকের হাত ফেল হবে, তাদের তো চুল্লিতেই পাঠাতে হবে। এবং চুল্লি কাদের হয়? হিন্দুদের, কারণ মুসলমানদের তো কবর হয়। ফলে একদম পার্টিকুলারলি একটি ধর্মের ভোটারদেরকে ইঙ্গিত করে যে নরকীয় কথা বলেছিল, যে নারকীয় কথা বলেছিল, পিচাসের মতন কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আপনি যদি আজকে পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে কথা বলেন, লোকে হো হো করে হাসছে, লো করে হাসছে। আপনি হলো সেই কালপিট, আপনি হলো সেই পিচাস, আপনি হলো সেই মানুষ যার নেতৃত্বে 2021 সালে মানুষের মৃত্যুর মিছিল মানুষ দেখেছে। এ রাজ্যে 321 জন বিজেপি কর্মী সমর্থকের মৃত্যু ঘটেছে। আপনি নিশ্চুপে ছিলেন, একটি মৃত্যুর জন্য আপনি প্রতিবাদ করেননি। আর আজকে আপনি বলছেন পোস্ট ইলেকশন ভায়োলেন্স, যখন বিজেপি নেতা, প্রথম সারির নেতা থেকে মুখ্যমন্ত্রী সবাই, এমনকি নরেন্দ্র মোদী, অমিত শাহ পর্যন্ত প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছেন যে এই রাজনৈতিক সংস্কৃতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার আগে বামেরা কায়েম করেছিল সেখান থেকে মুক্তি চাই। রাজনৈতিক হিংসা থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করবার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বিজেপি সভাপতি। তখন আপনার মুখ থেকে শুনতে হবে পোস্ট ইলেকশন ভায়োলেন্স, যিনি পোস্ট নির্বাচনোত্তর ভায়োলেন্সের জন্মদাতা, যিনি নির্বাচনোত্তর ভায়োলেন্সকে কোন পর্যায়ে নিয়ে গেছে দেখিয়ে দিয়েছে। এবারও 2026 সালে যদি নির্বাচনে আপনারা ফিরে আসতেন তাহলে রক্ত গঙ্গা আপনারা বইয়ে দিতেন। আপনারা পিচাস, আপনাদের মুখে হিংসা, রাজনৈতিক হিংসার কথা মানায় না। আপনি চুপ করে থাকুন। একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যি নির্বাচন হয়েছে না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? এত কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা। আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা। দেখো, মমতা পরাজয়ের মানে স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে আমার মনে হয় দলের কাছে অন্তত কিছুটা উনি গ্রহণযোগ্য হতেন। পশ্চিমবাংলার মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। পরাজয়টাকে অতীতে উনি মানতে পারেননি, এবারও ওই একই নাটক উনি করে যাচ্ছেন। ওনার এই নাটক কিন্তু মানুষ নেবে না।
ফেসবুকে যতই উনি নাটক করুন, ওনার দলও ভীষণ বিরক্ত। কেন তিনি পদত্যাগপত্র দিলেন না সেটা নিয়ে দলের মধ্যেই অনেকে প্রশ্ন তুলেছেন। আর পরিষ্কার দলের যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদেরকে তো আপনি বলেননি পদত্যাগ করতে, বিধানসভায় যোগদান তাদেরকে করাচ্ছেন, শপথ গ্রহণ করাচ্ছেন, তাদেরকে বিধায়ক পদে রাখছেন, আর আপনি বলছেন যে ভোট ঠিক মতন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মানে নির্বাচনকে পরাজিত হলে সেটাকে অস্বীকার করার একটা অনেক দিনের রেওয়াজ আছে। 2001 সালে হয় এবার নয় নেবার তিনি ডাক দিয়েছিলেন। পরাজিত হয়ে 2001 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে তিনি বললেন যে সাইন্টিফিক রিগিং করেছে সিপিএম। 2006 সালে আবার হারলেন, বললেন সাইন্টিফিক রিগিং করেছে। আবার যখন ক্ষমতায় তিনি 2019 সালে লোকসভা নির্বাচনে 18টা আসনে হেরে গেলেন, তখন বললেন যে ইভিএম মেশিনে কারসাজি করেছে বিজেপি, আমরা ব্যালট পেপারে ফিরে যাব। ব্যালট পেপারে ফেরার জন্য আবার ইলেকশন কমিশনকে তদবিরও করলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হারলেই কোনো না কোনো অজুহাত খোঁজেন। হারকে স্বীকার করার মতন এত বছরেও তার মানসিকতা তৈরি হয়নি। অর্থাৎ এক কথায় বলা যায় যে মানে এতদিন ধরে গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করলেও উনি কিন্তু গণতন্ত্রকে কখনোই মেনে নিতে পারেননি। ফলে তার এই ধরনের রুদালি উনি ওনার দলেরও কেউ মানছে না। উনি ফেসবুক খুলে রুদালি মতন যে ভূমিকা নিয়েছেন, এটা কিন্তু সমাজের সর্বস্তর থেকে নিন্দা করা হচ্ছে। এই 20 দিন মুখ বুঝে সবকিছু সহ্য করেছে। শুধু আমি নয়, বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছে, 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগ পত্র লিখিয়ে নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার মনে আছে গত 15 বছরে কিভাবে দুর্বৃত্তের শাসন মানুষ সহ্য করেছে? আপনি মাত্র 15 দিন সহ্য করেছেন বলছেন, আপনাকে যে 15 বছর মানুষ সহ্য করেছে। মানুষ 15 বছর সহ্য করেছে আপনার ওই ব্যভিচার, অত্যাচার। আপনি কিভাবে এই রাজ্যের দুর্নীতিটাকে বাঙালি জীবনে প্রতিষ্ঠা করেছেন, এটা 15 বছর মানুষ সহ্য করেছে। আপনি এ রাজ্যের এমএলএ, এমপি, পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর কেনাবেচার করে রাজনীতি করেছেন, সেটাও মানুষ সহ্য করেছে। আপনি সরকারি প্রকল্পগুলো আপনার পার্টি সদস্যদের, পার্টির নেতাদের বাড়িতে ঢুকিয়েছেন, তারা লুট করেছে মানুষের, জনগণের সম্পদ, সেটা 15 বছর মানুষ সহ্য করেছে। আপনাদের অত্যাচারে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, পুরসভা নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। দিনের পর দিন শাহজাহান বাহিনী কিভাবে দক্ষিণ 24 পরগনায় লুটতরা করেছে, ভয় দেখিয়েছে, সন্তুষ্ট করেছে, আপনি চুপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার পুলিশ বিরোধীদের সামান্যতম পরিষদ দেয়নি। বিরোধী নেতা তখন শুভেন্দু অধিকারীকে 115 বার কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করে সভা সমিতি মিছিলের অনুমতি নিতে হয়েছে। আপনাকে তখনও মানুষ সহ্য করেছে। আপনার 15 বছরের অত্যাচারের শাসন, আপনার অত্যাচারের শাসন মানুষ 15 বছর যদি সহ্য করতে পারে, আর সে আজকে 15 দিন ধরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য আপনার চোর, গুন্ডা, বাটপার নেতাদেরকে ধরছে, আপনার গার্ত দেওয়া হচ্ছে। চোর, গুন্ডা, বাটপার নেতাদেরকে আরো ধরবে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা শেষ পর্যন্ত আপনার বাড়ি পর্যন্ত ঢুকে যেতে পারে। আপনি সাবধান। আপনি যে অন্যায়, অবিচার, অত্যাচার পশ্চিমবাংলার মানুষের প্রতি করেছেন, যেভাবে আপনি বিরোধী দলের নেতা, কর্মী, সমর্থকদেরকে ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, পুলিশকে নির্বিচারে দাঁড় করিয়ে দিয়েছিলেন, পুরো প্রশাসনটাকে দলীয়করণ করেছেন, আপনার পছন্দ মতন ভিসি নিয়োগ থেকে শুরু করে আপনার পছন্দ মতন সবকিছু চলতো। আপনার অনুপ্রেরণা ছাড়া একটা পাতাও নড়তো না, আপনার অনুপ্রেরণা ছাড়া একটা বাথরুম উদ্বোধন হতো না। আপনি কার্যত একটা পছন্দতন্ত্র তৈরি করেছিলেন আপনার ব্যক্তি স্বার্থে। আপনি দলকে পরিচালনা করেছেন, সরকারকে পরিচালনা করেছেন, পুলিশকে পরিচালনা করেছেন, দুর্বৃত্তের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সেদিন মনে পড়েনি? আর আজকে যখন সুশাসন প্রতিষ্ঠার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তখন আপনি অনেক সহ্য করেছেন। আপনাকে অনেক আরো সহ্য করতে হবে, আপনাকে আরো অনেক সহ্য করতে হবে। যেদিন আপনি চোখের সামনে দেখবেন আপনার দলটা উড়ে গেছে, আপনি চোখের সামনে যেদিন দেখবেন আপনার দলের
মানে কাউন্সিলররা অন্য দলে চলে গেছে। আপনি চোখের সামনে দেখবেন আপনার নির্বাচিত এমএলএরা কংগ্রেস দলে যোগদান করেছে। আপনি চোখের সামনে দেখবেন যে আপনার বাড়ির পাশ দিয়ে লোক যাচ্ছে, একবার তাকিয়ে দেখছে না। আপনি চোখের সামনে দেখবেন যে মিডিয়ার লোকগুলোকে আপনি বশবর্তী করেছিলেন, যে মিডিয়ার লোকগুলোকে আপনি দিনের পর দিন আপনার ছত্রছায়ায় নিয়ে এসেছিলেন। 15 বছর ধরে মানুষ লক্ষ্য করেছে যে আপনি এক ধরনের মমতা মিডিয়া তৈরি করেছিলেন, শুধু আপনার প্রচার যারা করতো। আমি নাম নিয়ে তাদেরকে আর ছোট করতে চাই না, আর নিচু নামাতে চাই না। সেই মিডিয়া, যে মিডিয়া কার্যত মমতা মিডিয়াতে পরিণত হয়েছিল, মমতাপন্থী মিডিয়া, এবং যেই মিডিয়ার জার্নালিস্টরা জার্নালিস্ট ছিল না, তারা মূলত তৃণমূলের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছিল। কেউ কেউ আপনার তোষামতকারীতে পরিণত হয়েছিল, কাউকে আপনি নির্বাচনে প্রার্থী করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত দিনগুলো কিন্তু মানুষ এই রাজ্যে সহ্য করেছে। আর এখন আপনাকে দেখতে হবে আপনার অসহায়তাকে, আপনার রাস্তায় ভিখারি হয়ে থাকতে হবে। পশ্চিমবাংলার মানুষ দ্বিতীয়বার আর আপনাকে কিন্তু দেখবে না। যে অত্যাচার মানুষ আপনি করেছেন, আজকে যখন সুশাসন দেখছেন, আপনাকে আরো সুশাসন দেখতে হবে। আপনাকে আরো বাড়িতে বসে দেখতে হবে যে আপনার একের পর এক নেতা জেলে যাচ্ছে। আপনার বাড়িতে বসে দেখে যেতে হবে আপনার দল উড়ে চলে গেছে। আপনার সমস্ত নিঃস্ব অবস্থা আপনাকে কিন্তু দেখে যেতে হবে। আপনার প্রায়চিত্ত আপনি নিজে বেঁচে থেকে দেখে যাবেন। তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াতে, কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানে না। আবার সেই বহিরাগত তত্ত্ব। বহিরাগত আপনি, আপনি বাঙালি নন। কারণ বাংলার কোনো নেতা আগে দুর্নীতি করেনি। বিধানচন্দ্র রায় কখনো দুর্নীতি করেনি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। জ্যোতি বসু বা বুদ্ধবাবুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না। আপনি বহিরাগত কারণ আপনি বাংলা সংস্কৃতির বাইরে গিয়ে বাঙালিকে দুর্নীতিগ্রস্ত পরিণত করেছেন। আপনি বহিরাগত, তার কারণ আপনার বাংলার সংস্কৃতিকে পুরোপুরি জলাঞ্জলি দিয়ে আপনার হলো এপাং ওপাং ঝাপাং কবিতা আমাদেরকে শুনিয়ে বাধ্য করেছেন কিনতে। আপনি সেগুলো আপনার ইতিহাস পাঠ্য বইয়ে তৈরি করে বাঙালিকে আপনি বেইজ্জতি করেছেন। আপনি দিনের পর দিন আপনার ছবি রবীন্দ্রনাথের উপরে থাকতো। দিনের পর দিন বাংলার মনীষীদের আপনি অপমান করেছেন। দিনের পর দিন আপনার বাংলা মিডিয়ামের স্কুলগুলোকে উঠিয়ে দিয়েছেন। দিনের পর 10,500 প্রাইমারি স্কুল আপনার জমানায় উঠে গেছে। বাংলা পড়ার সুযোগ নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসন ব্যবস্থা আপনি কায়েম করেছিলেন সেটা অবাঙালি শাসন ব্যবস্থা ছিল, বাঙালি সুলভ ছিল না। আর আজকে আপনি বলছেন যে যারা বলছে চোর চোর বলছে তারা অবাঙালি। চোর চোর বলছে কারণ আপনারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, মানুষের ধন সম্পত্তি লুট করেছেন। আপনারা সিন্ডিকেটরা চালু রেখেছিলেন। আপনারা যেভাবে লুট করেছিলেন সাধারণ মানুষ, সেই জন্য আপনাদের দেখে চোর 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 বলে, আপনাকে সমেত সবাইকে চোর বলে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কেরালার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তো চোর চোর বলে না? কেন আপনি বলুন পালাবদল হলো, স্ট্যালিনের উদ্দেশ্যে চোর চোর বলে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আসলেই চোর চোর বলছে, আপনার নেতাদেরকে চোর চোর বলছে? তার কারণ মানুষের গত 15 বছর দেখেছে আপনার রাজত্বে আপনার নেতা কর্মী সমর্থকরা কিভাবে চৌর্যবৃত্তিতে যুক্ত হয়েছিল, মানুষের ধন সম্পত্তি সরকারি সম্পত্তি লুট করেছে। তাই আপনাকে আজীবন শুনতে হবে চোর চোর চোর। এরা কেউ বহিরাগত নয়, এরা সবাই পশ্চিমবাংলার মানুষ। আপনি বহিরাগত কারণ আপনি অবাঙালি সুলভ শাসন ব্যবস্থা 15 বছর কায়েম করেছিলেন। অবাঙালি সুলভ রাজত্ব আপনি করে গেছিলেন বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে। মানে আপনি ছিলেন অবাঙালি। আর আজকে যারা চোর চোর বলছে তাদের অভিজ্ঞতা থেকে লুট হয়ে যাওয়ার পরে আপনাকে বলছে চোর চোর চোর। তারা 100% বাঙালি। মেয়র জানে না, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান জানে না, অফিসাররা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। যদি কেউ বেআইনি হয় তাকে জানানো উচিত যে আপনি হিয়ারিং এ আসুন, কোনটা ডিভিয়েশন হয়েছে আমাদের জানান। আপনার অবৈধ নির্মাণ যেগুলো করেছিলেন সেই অবৈধ নির্মাণগুলো বুলডোজার দিয়ে ভেঙে বেশ করেছে। আপনি আপনার নেতারা টাকা খেয়ে, কোটি কোটি টাকা খেয়ে অবৈধ নির্মাণ করেছে। ইস্টার্ন বাইপাসের জলা জমি, যেটা কলকাতার ফুসফুস, সেই ইস্টার্ন পাসের জলা জমিগুলো আপনারা জাভেদ খানের ছেলে থেকে শুরু করে
আপনাদের একের পর এক এই সোনা পাপ্পু থেকে শুরু করে আপনাদের যে সমস্ত নেতা, তারা তো দিনের পর দিন এগুলো লুট করেছে। আপনারা যে সমস্ত টাকাকে বেআইনি নির্মাণ করেছেন, সেগুলো অবশ্যই পুরসভার ভেঙে দেওয়া উচিত, অবশ্যই ভেঙে দেওয়া উচিত। একটার পর একটা অভিযোগ উঠে আসছে। ফলে যে সমস্ত তৃণমূলের নেতারা টাকা খেয়ে বেআইনি নির্মাণ কাজ করেছিলেন, সেটা বাড়িঘর হতে পারে, সেটা অন্য কোনো কনস্ট্রাকশনের কাজ হতে পারে, সব ভেঙে গুড়িয়ে দিতে হবে। এবং যেটা করছে বেশ করেছে। আপনি চোখের সামনে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বসে বসে যে আপনার নেতারা যে টাকাকে বেআইনি নির্মাণগুলো করেছিল, শুভেন্দু অধিকারী সেগুলো বুলডোজার পাঠিয়ে ভেঙে দিচ্ছে। সেটা আপনি প্রতিদিন টেলিভিশন দিয়ে দেখুন। এবং আপনাকে একই সাথে বলতে চাই যে মানে লুটের রাজ আপনি তৈরি করেছিলেন, সেই লুটের রাজ কিন্তু এখন আর চলবে না। আপনি যতই ফিরিয়ে আনবার চেষ্টা করুন, লুটের রাজ চলবে না। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। বিয়ের কথা বলছেন আপনি, তো আমাদেরকে কুকুরের সাথে তুলনা করেছিলেন। আপনি ভুলে গেলেন বিয়ে নিয়ে কয়েকশো কোটি টাকা আপনি শুধু খরচা করেছেন মামলা লড়তে গিয়ে, উকিলের ফ্রি দিতে গিয়ে। স্যাটে হেরেছেন, কলকাতা হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্টে হেরেছেন, তারপরেও নানা আছিলার আইনি সাহায্যের নাম করে আইনি প্রক্রিয়ার মধ্যে আপনি ফেলে রেখেছিলেন বিয়ের অধিকার। আপনি কপিল সিব্বলদেরকে, মনু সিংভিদের কোটি কোটি টাকা দিয়েছেন, ট্যাক্স পেয়ারের টাকা, আমাদেরকে দিয়ে দেননি। আপনার মুখে ডিএ নিয়ে কথা মানায়? আপনি চুপ করে থাকুন। আপনি একবারে নিকো প্লাস লাগিয়ে রাখুন। ডিএ নিয়ে আপনার মুখ দিয়ে আমরা কোনো কথা শুনতে চাই না। এবং পরিষ্কার করে বলতে চাই, আপনি যে 8.5 লক্ষ কোটি টাকা দেনা করেছিলেন, আপনি খেলা মেলা করে, আপনি ক্লাবদের টাকা দিয়ে, দুর্গা উৎসবের টাকা দিয়ে, আপনি মন্দির নির্মাণ করে, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিয়ে, আপনি যে খেলা মেলা ভাতা দিয়ে যেভাবে আপনি রাজকোষ শূন্য করে গেছেন, তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আপনাকে জেলে পুরানো উচিত। পরিষ্কার করে আপনি যেভাবে আমাদের রাজকোষ শূন্য করে চলে গেছেন, আর আজকে আপনার কুমিরের কান্না কাঁদছেন যে ডিএ দেওয়া হয় না, অমুক করে দেওয়া হয় না। আপনি কি তহবিলটা কি রেখে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কাজে আমার অস্ত্র আমার ফেসবুক লাইভ। আমার ফেস টাইমটা দেখবেন, ফেসবুক লাইভটা দেখবেন, পার্টির টুইটারটা দেখবেন, পার্টির হ্যান্ডেলগুলো দেখবেন। সেখানে আপনারা আমাদের যে মতামত, সেই মতামত জানবেন। আপনি ফেসবুকে কম আসুন, আপনি কিন্তু দয়া করে ফেসবুকে কম আসুন। আপনি যত কথা বলবেন, আপনার মুখের সামনে আপনার 15 বছরের আয়না তুলে ধরা হবে। আর মানুষের জন্য এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আইনের লড়াইয়ে আমি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমি দেখব ভারতবর্ষের সংবিধান বড় না বন্দুকের নল বড়। মানে উনার শাসনকালে, 15 বছর শাসনকালে তো বন্দুকের নলই বড় ছিল। উনার মমতা বন্দ্যোপাধ্যায় যে 15 বছর শাসন করেছে, সেখানে আমরা দেখেছি যে কিভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী এই রাজ্য শাসন করেছে। আমরা ভুলে যাইনি জাহাঙ্গীর থেকে শুরু করে শওকত, আমরা ভুলে যাইনি উদয়ন গুহ থেকে শুরু করে কাজল শেখ বা অনুব্রতদের। ফলে বন্দুকের নল ক্ষমতার উৎস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। আর এ রাজ্যে কিন্তু বন্দুকের নল ক্ষমতার উৎস হতে পারে না। ফলে আপনি যখন মানে অন্যের দিকে আঙুল তুলছেন না, উল্টো দিকে 4টে আঙুল থেকে যাচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসন আপনি কায়েম করেছিলেন, গুন্ডারাজ চালু করেছিলেন। পঞ্চায়েত নির্বাচন মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়? এই 23-এর পঞ্চায়েত নির্বাচনও 100 লাশের বিনিময়ে হয়েছিল। মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন কিচ্ছু হয়নি। মানুষ বকটুয়ে যখন ওইরকম করে পুড়িয়ে মারা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি মন্তব্য করেছিলেন? একের পর এক নারীদের ধর্ষণ যখন হয়েছিল, তখন কখনো ছোট ঘটনা, কখনো সাজানো ঘটনা, কখনো লাভার্সদের বিষয়, এই তো আপনার বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। আপনি যে দুর্বৃত্তের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, লুটের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, যে দস্যুদের নিয়ে আপনি শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, আজকে যদি এই হারার মাত্র 1 মাসের মধ্যে রাজ্যের শাসন ব্যবস্থার ধরন নিয়ে কথা বলেন, তাহলে আপনার ওই
দুর্বৃত্তের শাসন ব্যবস্থার ছবি কিন্তু ফুটে উঠছে।